Hello class, I have been assigned to take taxation 1, that is the direct taxation portion, and I have been assigned the chapter deductions under chapter 6a and agricultural income. From today we are going to do this deductions under chapter 6a, and after we complete we are going to jump into agricultural income. So let us talk about deductions under chapter 6a. Okay, now why are deductions necessary? Simple fact, if your parent is a tax paying person, or later on when you get a job, পরবর্তীকালে তুমি যখন চাকরি পাবে, at that time you have to pay taxes on the income that you earn. So you have to pay taxes on your income. So তোমার একটা lump sum amount দেখা হবে at the end of the year and you will be paying tax on it. So every time a person pays tax, there is a desire in a person's heart, যদি আমি একটু ট্যাক্সটা কম দিতে পারি। এখন অনেকে চুরি করে, বাট দ্যাট ইজ রং। এখন লিগালি কিভাবে আমি ট্যাক্স কম দেব, দ্যাট ইজ এভরি পার্সনস ডিজায়ার, ইভেন মাই ডিজায়ার ইজ দ্যাট, and I'm sure later on when you are going to be an SSC who is supposed to pay tax, you will have the same desire, যে কিভাবে আমি আমার লাভ করে কিন্তু চুরি না করে ট্যাক্সটা কম দেব। This is where this chapter comes, deductions. In fact, let me tell you, a deductions যদি তোমার জানা থাকে clearly, you can actually become a good tax consultant, at least in the area যেখানে তুমি মানুষকে বলতে পারবে যে এই জায়গায় ইনভেস্ট করো বা এটা করো, তাহলে টাকাটা কম দিতে হবে অ্যাজ এ ট্যাক্স। সো দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর আমরা যা ডিসকাস করবো সেটা অ্যাকচুয়ালি সিলেবাসের মধ্যে যা আছে, দ্যাট ইজ হোয়াট উই আর গোয়িং টু ডিসকাস, বাট দিস চ্যাপ্টার ইজ অ্যাকচুয়ালি a huge chapter, and if you become master of that whole area, it will really help you in tax planning. So this is the basic introduction to this chapter. Now deductions under chapter 6a. এই ডিডাকশনসগুলো দেখার আগে আমরা বোঝার চেষ্টা করব যে ডিডাকশন কথার অর্থটা কি। সোজা কথা বলছে, দিজ আর ডিডাকশনস ফ্রম দ্য টোটাল ইনকাম। মানে ধরো তোমার যদি টোটাল ইনকাম 10 লাখ টাকা থাকে, সেটার উপর যদি আমি লেটস সে 10% ট্যাক্স দিলাম, তাহলে এটা আমার 1 লাখ আসছে। আর আমার যদি টোটাল ইনকাম হয় 9 লাখ, সেটার উপর আমি যদি 10% ট্যাক্স দিই, সেটা কি আসছে? 90,000 আসছে। কোনটা বেশি? 1 লাখ ইজ অফকোর্স গ্রেটার দেন 90,000। মানে এই যে এইটা কি করা হলো, এখান থেকে এটা 10 লাখ, এটা 9 লাখ, ঠিক আছে। এবার 10 লাখটাকে কি করে 9 লাখে আনবে? ইউজিং ডিডাকশনস, জাস্ট ফর এক্সাম্পল, ঠিক আছে। নট নেসেসারি 9 লাখ, এটা 8 লাখও আসতে পারে, 8,75,000, 453, এর যে কোনো ফিগার হতে পারে। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ডিডাকশন মানে কি, ধরো এটা ছাড়া তোমার ধরো টোটাল ইনকাম আসছে 10 লাখ, এখন এটা ইনক্লুড করলে তোমার টোটাল ইনকামটা কমে যাবে। টোটাল ইনকামটা যদি তোমার লিগালি কমে যায়, সেটার উপর ট্যাক্স দিলে তো অটোমেটিক্যালি ট্যাক্সটা কমে যাচ্ছে। দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ডিডাকশনস। এবং কি কি জিনিস আমাদেরকে ডিডাকশন হিসেবে অ্যালাউ করে, দ্যাট ইজ হোয়াট উই আর গোয়িং টু স্টাডি। বাট বিফোর গোয়িং ইন টু দ্য ডিটেলস অফ হোয়াট আর দ্য ডিডাকশনস অ্যালাউয়েবল, আগে আমাদেরকে বেসিক কিছু রুলস জানতে হবে। অ্যান্ড হোয়াট আর দ্য বেসিক rules? These are simple basic rules that we must keep in mind, যেটা পরবর্তীকালে কিন্তু সলভ করতে সাহায্য করবে। এবার বেসিক রুলের নাম্বার 1 বলছে, ডিডাকশন সবসময় GTI থেকে হয়, গ্রস টোটাল ইনকাম, ঠিক আছে। মানে আমার গ্রস টোটাল একটা ইনকাম থাকবে, সেখান থেকেই আমার ডিডাকশন কিন্তু সবসময় হবে। তার মানে ভেবে দেখো এই কথার মানেটা কি হচ্ছে। GTI যদি আমার নীল হয়
আমি কি ডিডাকশন ক্লেম করতে পারবো? নীল মানে কি, আমার ইনকামই দেখাচ্ছে 0, সেখান থেকে যদি আমি আরও ডিডাক্ট করে দিই তাহলে তো মাইনাসে ফিগার এসে পড়বে। এবার মাইনাসে ট্যাক্স হলে তার কথার অর্থ কি, ট্যাক্স অথরিটি এসে আমাকে পেমেন্ট করে দেবে ট্যাক্স? সেটা তো সম্ভব নয়। ওকে, সো এই যে ডিডাকশনস ফ্রম জিটিআই, কথার অর্থ হলো জিটিআই থাকলে তাইলেই ডিডাকশন পাবো, জিটিআই নীল থাকলে কোনোদিন ডিডাকশন পাবো না। আমার লসে চললেও ডিডাকশন কিন্তু আমি অ্যাটলিস্ট এই ক্ষেত্রে পাচ্ছি না। ওকে, let us move to the next rule. Sum of all deductions shall not exceed GTI। ঠিক আছে, গ্রস টোটাল ইনকাম থেকে যাতে আমার ডিডাকশন বেশি না হয়। জাস্ট ফর এক্সাম্পল, জিটিআই ধরো তোমার গ্রস টোটাল ইনকাম 5 লাখ পেলে, ডিডাকশনস যদি তোমার 6 লাখ আসে, তাহলে তো সেই তো আবার নেগেটিভ ফিগারে চলে আসছে। তো সিম্পল, এটাকে একদম সিম্পলিফাইড এবং কমপ্লেক্সে না নিয়ে যাওয়ার জন্য, সিম্পল রাখার জন্য এখানে কি বলেছে যে গ্রস টোটাল ইনকাম যা থাকবে তার থেকে যাতে আমার টোটাল ডিডাকশন বেশি না হয়। রিমেম্বার, দিস ইজ টোটাল ডিডাকশনস বা সাম টোটাল অফ অল ডিডাকশনস। ঠিক আছে, শ্যাল নট এক্সিড গ্রস টোটাল ইনকাম। হয়তো সেটা গ্রস টোটাল ইনকামকে 0 করে দিতে পারে, ওকে, অ্যাকসেপ্টেবল, কিন্তু গ্রস টোটাল ইনকামের পরে ডিডাকশন দিয়ে যাতে রেজাল্টেন্ট ফিগারটা নেগেটিভে না আসে। ওকে, থার্ড পয়েন্ট বলছে, ধরো I am a part of body of individuals or association of persons, ওরাও কিছু না কিছু ডিডাকশন পায়। ধরো ওরা কিছু একটা, ওদের যে টোটাল ইনকাম হয় সেটা থেকে কিছু একটা ডিডাকশন ওরা পেল, এবং সেই ইনকামটাকে কি করলো, সেই ইনকামটাকে মেম্বারদের কাছে ডিস্ট্রিবিউট করে দিল। ঠিক আছে, এবার মেম্বার্সদের জন্য সেই প্রফিট যেটা ডিস্ট্রিবিউট করেছে সেটা মেম্বারদের জন্য ইনকাম। এবার মেম্বার কি বলবে, ও আমি তো এওপিতে ছিলাম, ওরা তো একটা ডিডাকশন করেছে, সেটার বেনিফিট আমাকেও দাও। ভালো করে বোঝো, এওপি যা প্রফিট দেখিয়েছে সেটা থেকে অলরেডি ডিডাকশন নিয়েছে, নেওয়ার পরে বাকি যা ছিল সেটাকে মেম্বারদের কাছে ডিস্ট্রিবিউট করেছে। এবার মেম্বারের জন্য তো সেই ডিস্ট্রিবিউশনটা ইনকাম। মেম্বাররা কি বললো যে, ও আমার তো কোম্পানি বা আমার এই যে বডি অফ ইন্ডিভিজুয়ালস বা আমার অ্যাসোসিয়েশন অফ পার্সনস, এই যে আমার একসাথে সংগঠনটা, এটা তো ডিডাকশন পেয়েছে, কারণ কি ডিডাকশন করার জন্য কিছু পেমেন্ট করেছে অন্য জায়গায়, সেটা বেনিফিট আমাকেও দাও। তখন কি তুমি ওকেও বেনিফিট দেবে? ও তো এটার পার্ট না, মেম্বার্স পার্সোনালি পাবে না। ধরো এ যদি একবার পেয়ে যায়, তুমি একে আবার দিতে যাবে কেন? ডাবল বেনিফিট কেন দিচ্ছ? দেওয়ার কোনো মানে নেই, বেনিফিট একবার পাবে। এ পেলো তার মানে তো এও পেয়ে গেছে অলরেডি, এখানে পরে না হয় একটু টাকাটা আলাদা ডিস্ট্রিবিউট হয়ে এসছে। তার মানে সোজা রুলটা কি, যদি আমার বডি অফ ইন্ডিভিজুয়ালস অর অ্যাসোসিয়েশন অফ পার্সনস ডিডাকশন ক্লেম করে থাকে, সেই রেসপেক্টিভ ডিডাকশনটা কিন্তু আর ইন্ডিভিজুয়াল মেম্বার্সরা পাবে না। I hope it is clear. Next, no deductions if not claimed. ডিডাকশন ক্লেম করতে হয়। যদি আমি ডিডাকশন ক্লেম না করি তাইলে কিন্তু আমি ডিডাকশন পাবো না। ঠিক আছে, সরকার কিন্তু বসে নেই আমার ডিডাকশন ক্যালকুলেট করার জন্য। আমি দেবো না, হারিয়ে ফেলবো অপরচুনিটি, আই উইল নট গেট, সোজা কথা। And lastly, we have this point is very important, the last point. এখানে সিম্পল ভাবে বলছে কয়েকটা ইনকামের নাম দেওয়া আছে। Let's write with A, B, C, D. Long term capital gain, short term capital gain,
এবং নন রেসিডেন্ট presumptive taxation এবং লাস্টলি ইনকাম অফ নন রেসিডেন্ট আন্ডার চ্যাপ্টার 12A। এই কথাগুলো কি বলছে, এদের থেকে একটা ইনকাম হয়, ঠিক আছে। ইনকামটা যদি এদের এই কোনো একটা ফ্যাক্টর থেকে বা কম্বাইন্ডলি সবকটা ফ্যাক্টর থেকে ইনকামটা আসে, সেই ইনকাম থেকে কিন্তু আমি ডিডাকশন ক্লেম করতে পারবো না। ভালো করে বোঝার চেষ্টা করো, এগুলো থেকে তো যদি আমার ইনকাম হয়, ঠিক আছে, সেই ইনকাম থেকে কিন্তু আমি ডিডাকশন ক্লেম করতে পারবো না। এই কথার মানে কি? এই কথার মানে ডিডাকশন ক্লেম করতে গেলে ধরো আমার গ্রস টোটাল ইনকামে আমার একটা লেটস সে 5 লাখ আছে, এর মধ্যে আমার যদি থাকে এর মধ্যে ধরো 50,000 LTCG, তাইলে কিন্তু ডিডাকশন যখন আমি ক্লেম করব বা ডিডাকশনের জন্য জিটিআই যেটা হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি 5 লাখ মাইনাস 50,000 হবে। মানে এলটিসিজিকে আমি কনসিডারই করতে পারবো না, কারণ সেই ইনকামের উপর তো আমি ডিডাকশন ক্লেম করতে পারবো না, তাই সেটাকে আমাকে আলাদা করে দিতে হবে। তো 4,50,000 will be then my revised GTI. Okay, these are the basic rules, এগুলো মনে রাখতে হবে। And now we are going into the details of different sections under which we will get different benefits or deductions. Now let us start discussing the first section, section 80C. You might ask, what about 80A, 80B and 80BA or B subsection 1? সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে এসেছি। All those basic rules that we had, okay, those actually are 80A subsection 1, 2, 80B, AB, all such things. Okay, so we are going to start with section 80C. Now in section 80C, what does this deal with? Simply it talks about deductions in respect of life insurance premium, contributions to Provident Fund, subscription to certain equity shares, or debentures, etc. Okay, এই etc মধ্যে কি কি আসে we will see through different numerical. Okay, এটা actually the list is quite big, সহজে মনে রাখা difficult, so we will actually practice on it, and whatever we will practice 90% chance from that the questions will be coming. ঠিক আছে, এবার দেখো এখানে কি বলছে, ডিডাকশনস ইন রেসপেক্ট অফ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আচ্ছা, প্রিমিয়াম তুমি পাও না, তুমি পেমেন্ট করো। ইফ ইউ আর অপটিং ফর লাইফ ইন্স্যুরেন্স, আর ইউ গেটিং প্রিমিয়াম অর আর ইউ পেইং প্রিমিয়াম? সোজা কথা, উই পে প্রিমিয়াম। ওকে, সো ডিডাকশন ইন রেসপেক্ট অফ এ সার্টেন পেমেন্ট, সোজা কথায় আমি পুরো ওটাকে কি বলতে পারি, ডিডাকশনস ইন রেসপেক্ট অফ সার্টেন পেমেন্ট। তো পেমেন্টটা কোথায় হতে হবে? দেখো এখানে বলছে লাইফ ইন্স্যুরেন্সের জন্য প্রিমিয়ামটা পেমেন্ট করা হচ্ছে, বা কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডে যখন সেই টাকা দেওয়া হচ্ছে, বা সাবস্ক্রিপশন টু সার্টেন ইকুইটি শেয়ার্স ও ডিবেঞ্চার্স, গভর্নমেন্ট নোটিফাইড যদি কিছু ইকুইটি শেয়ার্স বা ডিবেঞ্চার্স থাকে সেখানে যদি সাবস্ক্রাইব করা হয় তখন 80Cর বেনিফিটটা পাবো।
এবার এটার মধ্যেও কয়েকটা বেসিক জিনিস আছে যেটা আমাদেরকে জানতে হবে। এই 80Cটা বেসিক্যালি আমার ডিডাকশন কোথা থেকে হবে? ডিডাকশন ফ্রম গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, নেক্সট জিনিস, এটা কে কে অ্যাভেল করতে পারে? কে কে অ্যাভেল করতে পারে? সবাই কি অ্যাভেল করতে পারে? নো, অনলি ইন্ডিভিজুয়ালস অ্যান্ড HUF ক্যান অ্যাভেল 80C। এটার আন্ডারে ম্যাক্সিমাম ডিডাকশন পারমিটেড কত? ₹1,50,000। ঠিক আছে, এগুলো হলো বেসিক রুল। আর আরেকটা আছে এখানে যেটা দেখতে হবে, ডিউ ডেট ইজ নট considered but rather the date of payment। মানে যেদিন লাইবিলিটি অ্যারাইজ করছে সেটা দেখছে না, কিন্তু যেদিন পেমেন্ট করা আছে সেটা দেখছে। এই পয়েন্টটা পার্টিকুলারলি আমরা নিউমেরিক্যালের থ্রুতে বোঝার চেষ্টা করব, ওকে, অর এলস ইট উইল বি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। সো saying this, there is also another rule যেটা আমরা এক্ষুনি ডিসকাস করতে যাব, ওকে, and this is called the rule of dates। ডেটগুলো কিছু মনে রাখতে হবে। নাও ইন্স্যুরেন্স প্রিমিয়াম তো এমন না যে এভরিবডি ইন দিস ওয়ার্ল্ড হ্যাজ স্টার্টেড ইন্স্যুরেন্স প্রিমিয়াম রাইট ফ্রম দ্য টাইম অফ কোভিড-19, সেটা তো পসিবল নয়। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম তো তার আগেও ছিল। এবার অনেকে আছে যারা 2010 থেকে ইন্স্যুরেন্স ধরে আছে, প্রত্যেক বছর এখনও প্রিমিয়াম পেমেন্ট করছে। অনেকে আছে 2017-এ করেছে। তো ওই পার্টিকুলার ডেটের রেসপেক্টে কিন্তু একটা পার্টিকুলার রুল আছে, ঠিক আছে, সেই রুলটাকে আমি এখানে লিখছি। রুল, সেই রুলে আমার দুটো কলাম আছে, একটা পার্টিকুলার্স আর একটা ডিডাকশন অ্যালাউড। বলছে ফার্স্ট জিনিস, policies before বা policies issued before 31/3/2012, 2012 মার্চের আগে অবধি যত পলিসি আছে সব কটার জন্য কি বলছে? প্রিমিয়াম paid to the extent of 20% of actual capital sum assured। এই অ্যাকচুয়াল ক্যাপিটাল সাম অ্যাশোর্ড কথার অর্থটা কি? সিম্পল ভাবে, দিস অ্যাকচুয়াল ক্যাপিটাল সাম অ্যাশোর্ড ইজ নাথিং বাট দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য পলিসি। লেটস সে ইউ আর মেকিং আ লাইফ ইন্স্যুরেন্স পলিসি ফর ₹10 লাখ, 10 লাখ টাকার তুমি লাইফ ইন্স্যুরেন্স পলিসি করছো। দ্যাট 10 lakhs, দ্যাট লামসাম অ্যামাউন্ট ইজ দ্য অ্যাকচুয়াল ক্যাপিটাল সাম অ্যাশোর্ড, ওকে। নেক্সট rule says from 1/4/2012 to 1/4/2013, মানে পার্টিকুলার 31/3/2013 হবে। সো ফর দ্যাট পিরিয়ড অফ 1 year আমার রুলটা কি বলছে? আমার রুলটা বলছে 10% of capital sum assured, ওকে। অ্যান্ড থার্ড রুল যেটা বলছে সেটা হলো আফটার
1/4/2013 এখন এখানে দুটো পার্ট হয়ে গেছে এ, ঠিক আছে, ইন্স্যুরেন্স অন দ্য লাইফ অফ person with disability or severe disability, ঠিক আছে, as per section 80U, ঠিক আছে। এই পার্টিকুলার মানুষদের ক্ষেত্রে যখন কেউ ডিসেবিলিটি বা সিভিয়ার ডিসেবিলিটিতে সাফার করছে তখন কিন্তু ওদের জন্য কি করা হয়েছে, 15% অফ সাম অ্যাশিওর্ড, সে 15% করেছে। দেখো এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, প্রথমে ছিল 20%, তারপর সরকার সবার জন্য 10% করে দিয়েছে, তারপর সরকার দেখলো না আমার যারা ডিসেবিলিটিতে সাফার করছে যেই মানুষরা তাদের জন্য আমাকে একটু ইনক্রিজ করতে হবে, তখন আবার পরের বছর সে 15% করে দিল। রেস্ট আদার্স কত হবে, ওদের মতো 10% আগের বছর থেকে করা হয়েছিল, সো 10%এই চলে যাবে। সো দিস আর দ্য বেসিক রুলস। ওকে, এবার এই রুলগুলোকে অ্যাপ্লাই করে আমরা একটা একটা করে অঙ্ক করব, টোটাল দুটো অঙ্ক করবো, অ্যান্ড অল দিস রুলস উইল বি কাভার্ড ইন দোজ নিউমেরিক্যাল। ওকে, চলো লেট আস বিগিন উইথ দ্য ফার্স্ট নিউমেরিক্যাল। লেট আস রিড ইট কেয়ারফুলি। এটা অ্যাকচুয়ালি নিউমেরিক্যালের একটা ছোট্ট পার্ট। বেসিক্যালি তোমার নিউমেরিক্যাল আসবে কিন্তু টোটাল ইনকাম ক্যালকুলেট করতে হবে, সব একসাথে মিক্স করা থাকতে পারে। ওকে, এটা খালি আমরা একটা অঙ্কের ছোট একটা পার্ট নিয়ে অঙ্কটা করার চেষ্টা করছি। In this numerical it is written, compute the eligible deductions under section 80C for assessment year 18-19 in respect of life insurance premium paid by Mr. Ganesh during the previous year 2017-18, the details of which are given below. কি পেমেন্ট করেছে কবে কবে, 1/4/2011। কাকে ইনশোর করেছে, নিজেকে ইনশোর করেছে, দেখো হি হ্যাজ ইনশোর্ড সেলফ। সাম অ্যাশোর্ডটা কত, 3 লাখ, প্রিমিয়াম পেড ডিউরিং দ্য ইয়ার 40,000। স্পাউসের জন্য 14-এ করেছে 1,20,20,000। হ্যান্ডিক্যাপ সানের জন্য 15-এ করেছে 4,80,000। এবার আমাকে কি করতে বলেছে, কম্পিউট দ্য এলিজিবল ডিডাকশনস, মানে কত ডিডাকশন এলিজিবল হবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, চলো আমরা এইভাবে অঙ্কটা সলভ করার চেষ্টা করি। সলিউশন, এবার সলিউশনের ডেট অফ ইস্যু, প্রথমটা ডেট অফ ইস্যু কত ছিল, দেখো এখানে 1/4 লিখে নিতে পারি আমরা, 1/4/2011। ওকে, এবার পার্সন কে ছিল, পার্সন ছিল সেলফ, সাম অ্যাশিওর্ড কত, 3 লাখ টাকা, প্রিমিয়াম কত দিয়েছে, প্রিমিয়াম পেড 40,000। এবার আমার রুল কি বলছে, কবে করেছে, রুলটা ডেটের উপর ডিপেন্ডেন্ট, 2011। আমার ফার্স্ট রুলটা কত অবধি ছিল, 12-র আগে অবধি, মানে ফার্স্ট রুলে পড়ছে এটা কত, 20% অফ অ্যাকচুয়াল সাম অ্যাশোর্ড। তো 20% অফ সাম অ্যাশোর্ড করলে আমি কত আসবে, 20% অফ দিস, ঠিক আছে, 20% যদি আমি করি এটা আসছে কত, 60,000। দেখো রুল আমাকে বলছে কি এতটুকু ম্যাক্সিমাম অ্যালাউড, আমাকে অ্যালাউড 60,000, আমি করেছি 40, তো কোনটা আসবে, অ্যালাউড 60
মানে 60 অবধি অ্যালাউড, কিন্তু আমি করেছি 40, তার মানে ডিডাকশনে আসবে কত, কোয়ালিফাইড ফর ডিডাকশন কত 40,000। আর আমি যে খরচাটা করিনি 60 আসবে না কেন, যে খরচাটা করিনি সেটা কেন দেবে আমাকে? আমি যতটুকু খরচা করেছি সেটা যদি উইদিন লিমিট হয়, সেটা আমার এখানে যদি এখন 80,000 হতো তাইলে আমি 60 লিখতাম বাইরে, কারণ কি ম্যাক্সিমাম আপ টু 60,000 আমি পাবো। লেটস ট্রাই টু সলভ দ্য কেস ফর দ্য স্পাউসের জন্য 1/5/2014 person is spouse, সাম অ্যাসিওর্ড কত আছে, সাম অ্যাসিওর্ড আছে 1.5 লাখ টাকা, প্রিমিয়াম কত পেমেন্ট করা হয়েছে 20,000। এবার ওর কবে হয়েছে 2014, মানে 2013 পর থেকে তো নর্মাল কেসের জন্য সবারই কি হয়ে গেছে 10%। তার মানে আমার রুল অনুযায়ী এখানে 10% আসা দরকার, 1.5 লাখের উপর 10% 15,000, ঠিক আছে। এবার আমাকে কম্পেয়ার করতে হবে, আমার ম্যাক্সিমাম অ্যালাউড 15,000, করেছে কত 20,000, তার মানে আমার কোয়ালিফাই কত করলো 15,000, নট 20,000। ও 5,000 টাকা বেশি করেছে, কিন্তু অ্যালাউড তো মাত্র 15 না, তুমি 30 করো না, অ্যালাউড যদি 15 হয় তো তোমাকে 15ই দেবে না। নেক্সট লেট আস solve the case for the last one, 1/6/2015. let's assume যে ওকে মেনশন করা আছে আন্ডার সেকশন 80U, ঠিক আছে। তো এসে পড়বে এখানে হ্যান্ডিক্যাপড সানের সাম ইনশিওর্ড কত 4 লাখ টাকা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত পে করেছে 80,000 টাকা। এবার আমার অ্যালাউড কত, কবে করেছে 15তে করেছে, মানে 13ওর পরে হলে আমার হ্যান্ডিক্যাপ সানদের যখন কত 15% অফ সাম অ্যাসিওর্ড। ওকে, তো আমার এই জায়গায় 15% আসছে, 15% অফ 4 লাখ কত 60,000। এবার দেখো 80,000 পে করেছে, ম্যাক্সিমাম অ্যালাউড 60,000, তার মানে সে খালি 60,000 পাবে। এবার এখানে আমাকে টোটালটা দেখতে হবে, টোটালটা কত এসছে 1,15,000। দিস ইজ মাই টোটাল ডিডাকশন allowed. I hope this numerical was easy. Let us move to the next one. This is the next numerical. From the following details of Sri Datta, calculate the amount of deduction under section 80C for the assessment year 1920. Life insurance premium on own life, sum assured rupees 10 lakh, due on 28th March but paid on 10th April 38,000, and likewise many other informations are given. পরের পেজেও অনেক কটা ইনফরমেশন আছে। what we will do is best will be আমরা একটা ইনফরমেশন পড়ি আর সেটাকে আমরা সলভ করার চেষ্টা করি। so let us write down the solution over here. ওকে, সলিউশনে আমরা দুটো পার্টিকুলার্স করে দিই, পার্টিকুলার্স এখানে একটা অ্যামাউন্টের কলম। ওকে, এবার আমরা ফার্স্ট আইটেমটা নিয়ে ডিল করি। ফ্রম দ্য ফলোইং ডিটেলস অফ শ্রী দত্তা বলেছে কি, ফার্স্ট জিনিসটা বলেছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওন লাইফ। এবার লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম করেছে নিজের লাইফের উপর, সেটা তো আমরা জানি ডিডাক্টেবল, ঠিক আছে। সাম অ্যাসিওর্ড কত 10 লাখ, এবার ডেটটা দেখো 19, তার মানে কি 10% হওয়া দরকার। 10 লাখের উপর আমি কত বলছি, 10 লাখের উপর 10% ধরলে আমার 1 লাখ আসছে, সে পে করেছে কত 38,000, তাহলে ফুল 38,000 আসা কথা। নো, দেখো এখানে আমি একটা ছোট্ট রুল বলেছিলাম,
due date is not considered but rather the date of payment is considered. ঠিক আছে, এইখানে দেখো ডিউ ডেটের ব্যাপারে লেখা আছে। ঠিক আছে, এখানে দুটো পিরিয়ড আছে। ঠিক আছে, একটা হলো 18-19 আর একটা 19-20। আমি 19-20-তে ট্যাক্সটা ফিল আপ করছি, ট্যাক্স ফাইলিং আমি চেক করছি বা ডিডাকশন আমি দেখছি। সেটা কবে দেখব, সেই বছরের দেখব না তার আগেরটা? অবভিয়াসলি আগেরটা, মানে এটাকে প্রিভিয়াস ইয়ার বলা হয়, এটাকে অ্যাসেসমেন্ট ইয়ার। ঠিক আছে, এবার প্রিভিয়াস ইয়ারে যা হয়েছে সেটা আমি এখন নেব, এই বছরে যা হচ্ছে সেটা আমি পরের বছর নেব। দেখো তো এখানে 10th এপ্রিলটা এটা আগের বছরে পড়ছে না এই বছর পড়ছে? কারণ কি আমার 2019-এর 31st মার্চ ইজ দ্য লাস্ট ডে অফ দিস পিরিয়ড। তারপরে যদি হয় সেটা তো এই বছরে পড়ে যাচ্ছে। সো আলটিমেটলি ডিউ ডেট ইজ নট ইম্পর্টেন্ট, দ্য ডেট অফ পেমেন্ট ইজ ইম্পর্টেন্ট। তার মানে এখানে ধরা হবে যে সে 18-19-এর জন্য নিজের জন্য কোনো প্রিমিয়ামই দেয়নি। আর এটাই যদি কনসিডার করা হয় তাইলে ফার্স্ট কি, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন সেলফ কত হবে, ডিডাকশনে কত যাবে, নীল, কারণ কত দেয়নি। এটাই তো কনসিডার করা হচ্ছে রুল অনুযায়ী। ওকে, নেক্সট বলছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওয়াইফস লাইফ, তার স্ত্রীর লাইফের উপর, সাম অ্যাশর্ড রুপিস 10 লাখ, ডিউ ডেট 8th মার্চ, পেড অন 15th মার্চ। এবার 31st মার্চ হলো লাস্ট ডে, তার আগেই পেমেন্ট হয়ে গেছে, তার মানে এটা আসবে। এবার 10 লাখের উপর আমি দেখছি কবে, 2019। ঠিক আছে, এটা কিন্তু এক্স্যাক্টলি ডেটটা বলা নেই কবে ইস্যু হয়েছে, তাই আমরা মনে করবো যে সেই 10%-এর রুলটাই অ্যাপ্লাই হচ্ছে। ওকে, এবার 10 লাখের উপর 10% কত, 1 লাখ। 1 লাখের উপর 1 লাখের সাথে আমি যদি এটাকে কম্পেয়ার করি 36,000, তো অবভিয়াসলি 36,000 ইজ লোয়ার, তো 36,000 ফুল আসবে। এবার সেকেন্ড আমরা কি লিখতে পারি, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওয়াইফস লাইফ, পুরোটাই আসছে, পুরোটা মানে কত, 36,000। Let us look at the third information. Third information কি বলছে, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন সনস লাইফ, সাম অ্যাশর্ড 4 লাখ, ডিউ অ্যান্ড পেড অন 5th February 2019। মানে এটা ডেট ফেট সব ঠিক আছে, এবার আমাকে এটার উপর 10% কনসিডার করতে হবে। ওকে, 4 লাখের উপর 10% আমি করলে কত আসছে, 40,000। এখানে পেমেন্ট করেছে কত, 82,000। তার মানে আমার ম্যাক্সিমাম অ্যালাউড কত হওয়ার কথা, 10% অন 4 লাখ। 10% অন 4 লাখ আমার কত আসে, 40,000। ম্যাক্সিমাম 40,000 অ্যালাউ করার কথা, কিন্তু পেমেন্ট করেছে কত, 82। তো অবভিয়াসলি এখানে আমার কত আসবে, 40,000। ওকে, নেক্সট লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন মাদার্স লাইফ, সাম অ্যাশর্ড 10 লাখ, ডিউ ডেট 7 Jan বাট পেড অন 10 Jan। এবার দেখো যখনই আমি ফ্যামিলি কনসিডার করছি, অ্যাটলিস্ট ইন দিস কেস সেকশন 80C-তে যখনই ফ্যামিলি কনসিডার করা হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড দেয়ার চিলড্রেন, ওদের মাদার অ্যান্ড ফাদারকে কিন্তু এই সেকশনে ফ্যামিলি হিসাবে আপাতত কনসিডার করা হচ্ছে না। ঠিক আছে, সো মাদার বা ফাদারের যদি সে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেয় সেটা কিন্তু কভার করা হবে না। ওকে, সো দিস ইজ সামথিং নিউ দ্যাট উই লার্ন অ্যাবাউট দিস particular section through a numerical. Okay, তার মানে
যদি অ্যালাউ না করে সে যতই পেমেন্ট করুক, সেখানে না আমার সেই পার্সেন্টেজের গেম হচ্ছে, না আমার ডিউ ডেট বা অ্যাকচুয়াল ডেটের পেমেন্টে কোনো মাথা ব্যথা আছে। সম্পূর্ণভাবে যেহেতু এটাকে অ্যালাউই করছে না, তাইলে আমার এখানে কি লিখতে হবে, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন মাদার ইজ নীল। Okay, let us look at the fifth one. Repayment of principal amount of housing loan to SBI 1,60,000। এবার আমাকে এই সেকশনটাতে বলছে, মনে আছে সেকশনটাতে we saw the name of the section as this deduction in respect of life insurance premium, contributions to PF, সাবস্ক্রিপশন অ্যান্ড এটসেট্রা। এই এটসেট্রার মধ্যে একটা পয়েন্ট আছে যেটাকে বলা হচ্ছে রিপেমেন্ট অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ হাউজিং লোন। হাউস বানাবার জন্য আমি লোন নিয়েছি, সেই লোনের প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমি পে ব্যাক করে দিচ্ছি সেই ব্যাংকের কাছে। তো বলেছে এই ক্ষেত্রে এটাকে কি কনসিডার করা হবে কি না। সেকশন 80C is saying yes, we will consider it as deduction. তাহলে রিপেমেন্ট টু SBI 1,60,000 পুরোটা আসছে। Let us look at the next one. Investment in NSC, National Savings Certificate, ঠিক আছে, ওখানে বলছে 30,000। সেই যে আবার এটসেট্রা লেখা ছিল এই পয়েন্টটাতে। ওকে, এগেন we have over here another case of এটসেট্রা। তার মানে এই যে ইনভেস্টমেন্ট ইন এনএসসি, এটা অ্যাকচুয়ালি একটা পার্টিকুলারলি নোটিফাইড গভর্নমেন্ট স্কিম, যেটার মধ্যে টাকা দিলে তোমার ইনভেস্টমেন্ট হিসাবে হচ্ছে সেটা, বাট ইউ আর অলসো গেটিং ডিডাকশন অন ইট। সো ইনভেস্টমেন্ট ইন এনএসসি উইল লিড টু ডিডাকশন। So we will say over here investment NSC কত ছিল 30,000। নেক্সট পয়েন্ট আছে অ্যাক্রুড ইন্টারেস্ট অন এনএসসি। এবার হয়তো আমাদের এটা লাগবে যে না, এটা তো কিছু করার নেই, অ্যাক্রুড ইন্টারেস্ট থোড়ি দেবো। এবার গভর্নমেন্ট বলেছে, দেখো এই জায়গায় ভালো করে দেখো, অ্যাক্রুড ইন্টারেস্ট ইনক্লুডিং লাস্ট ইয়ার ইন্টারেস্ট দুটো মিলিয়ে 7,130 আছে। আমাদের সেই অ্যাক্টে বা সেই সেকশন 80C-তে লেখা আছে যে অ্যাক্রুড ইন্টারেস্ট উইল বি ইনক্লুডেড বাট প্রিভিয়াস ইয়ার্স ইন্টারেস্ট উইল নট বি ইনক্লুডেড। ঠিক আছে, আবারও বলছি, অ্যাক্রুড যেটা পাবে সেটা ইনক্লুড করা হবে, যেটা পেয়ে গেছে লাস্ট ইয়ার সেটা কিন্তু ইনক্লুড করা হবে না। লাস্ট ইয়ারেরটা ইনক্লুড হবে না, পরেরটা ইনক্লুড হবে, বা অ্যাক্রু যেটা করে আছে সেটা। ওকে, তো 7 পয়েন্টে অ্যাক্রুড ইন্টারেস্ট, accrued interest, এবার accrued interest on NSC। ওকে, কত 7,130 minus 2,305, এটা কত আসছে 5,2,8,4 4825। ওকে, লাস্টলি এখানে বলা আছে টিউশন ফি অফ 2 চিলড্রেন 18,000 প্লাস 12,000 30,000। 18 টিউশন ফি 2 চিলড্রেন, এটা কি আসবে? আমাদের অ্যাক্টে বলছে হ্যাঁ আসবে। ঠিক আছে, তো এটাও 2 চিলড্রেনের 30,000। এবার এখানে টোটাল কত আসছে? টোটাল ক্যালকুলেট করলে 3,48,25 আসছে।
কিন্তু deduction allowed under section 80C কত 1,50,000 ঠিক আছে এবার এই দুটোর মধ্যে যেটা লেস সেটাই যাবে তার মানে 1,50,000 is the answer ওকে এবার দেখো কয়েকটা পয়েন্ট এখানে বলে দিচ্ছি যে এই অঙ্কগুলোতে আমাদের যে যে পয়েন্টগুলো এলো mother's life insurance will not be included ঠিক আছে এখানে আমরা দেখলাম repayment of principal amount of housing loan will be included investment in NSC will be considered accrued interest on NSC সেটা কনসিডার করা হবে কিন্তু লাস্ট ইয়ারের ইন্টারেস্ট আমি নেব না ওকে টিউশন ফিস অফ 2 চিলড্রেন will be included আর সেই ফি কিন্তু কোনো ইউনিভার্সিটি কলেজ স্কুল বা এডুকেশন ইনস্টিটিউশনের জন্য ঠিক আছে সেটাই কিন্তু খালি কনসিডার করা হবে okay so these are the basic rules and this is where we complete our discussion on section 80C